আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকেই নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। ধানমন্ডি ৩২-এ আজও ভাঙচুর, প্রতিবাদ ভারতের। শেখ হাসিনাকে ফেরত প্রশ্নে আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনয় শিল্পী শাওন ও সাবাকে ডিবিতে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি অথবা অন্য কারো উপর আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা সরকার বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন এবং নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছে। সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসেই তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। এসব কারণে দেশের জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে কোনো পরিস্থিতিতে সবার উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রাখা, কেননা এটি বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এদিকে চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদে নির্বাচনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এই আভাস দেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি, কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা। বিচারিক ব্যবস্থাও ছিল অনেক নাজুক। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন দ্রুত সময় হতে পারে এবং তাই বছরের শেষ দিকেই। নির্বাচিতরা কাজ করার শক্তিশালী একটি ভিত্তি পাবেন বলে আশা করেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে উচ্চাশার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, তরুণরা তাদের সৃজনশীলতাকে পুরো বিশ্বের সঙ্গে ভাগ করতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। Given the circumstances when we came in, I think we have come a long way, because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. আওয়ামী লীগকে শিগগিরই নিষিদ্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক ও একগুঁয়েমি মনোভাব এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই দলটি নিষিদ্ধে তাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের ঐক্যমত্য হলে সরকারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহজ হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ফ্যাসিবাদের আতুরঘর দেখে স্বস্তি জানান তারা। পলাশ তালুকদারের ক্যামেরা, বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধানমন্ডি ৩২, ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছে না। বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যা। আমরা দুই বোন, আমি রাজশাহী থাকি, তো এই ঘটনা শুনে দেখতে আসছি, মানে উচ্ছ্বাসিত খুশি হয়ে দেখতে আসছি, কারণ জানতাম এখানে শেখ মুজিবের ছবি থাকতো। যে আগে যে দুঃখগুলো পেয়েছিলাম সেই দুঃখটা ঘুচিয়ে
আনন্দ প্রকাশিত হচ্ছে এখন আমার। সরাসরি আতুতঘর ছিল, এটা যে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, এটা মানে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকার জন্য আসছে আর কি। শেখ হাসিনা এত মানুষকে খুন করেছে, তার বাড়ি ভাঙা হয়েছে আজকে, এই জন্য আমি দেখতে এসেছি। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে চান ভাঙা বাড়ির সামনে তোলা ছবি। এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এটা নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক মাইলফলক। আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা সরাসরি গাজীপুরে আন্দোলন করেছি, ঢাকাতে আন্দোলন করেছি, আমরা এই স্বৈরাচারকে সরাসরি মোকাবেলা করে আমরা এটা দেখে এসেছি। সো আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য এটা অনেক কিছু পাওয়া। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। এই সরকার ফেসিবাদ নিয়ে গেছে, আবার অন্য কোনো সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে যে পরবর্তীতে আসবে, তার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়েছে, ব্যাংকগুলো বাংলাদেশে যে আমার আপনার টাকা ব্যাংকের ডিপোজিট আপনি পাইতেছি না, সেই টাকাগুলো তো তারা নিয়ে বিদেশে পাচার করছে, তারা নিয়ে চলেছে। এত যদি ভালো থাকতো তাহলে পালায় গেল কেন? স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলা জমিনে থাকতে পারবে না, এবং স্বৈরাচারের যত দলমহল আছে তার মধ্যে কেউ থাকতে পারবে না। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জয়সওয়াল বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্যায়ন করে তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছে। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত। এদিকে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টের অধিবেশনে। নিশ্চিত করা হয়েছে তাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার হাসিনাকে নিয়ে 3টি প্রশ্ন করেন কেরালার পার্লামেন্ট সদস্য সিপিএম নেতা জন ব্রিটরাস। প্রশ্নগুলো ছিল, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? প্রত্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে বাংলাদেশ? আর এক্ষেত্রে কি জবাব দিয়েছে ভারত? জবাবে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নিশ্চিত করেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পেলেও এর জবাব এখনও পাঠায়নি ভারত। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে প্রত্যর্পণের জন্য আইনি দিকগুলো খতিয়ে দেখতে সময় লাগতে পারে দিল্লির। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা 11:30টায় শুরু হয় এই বৈঠক, শেষ হয় দুপুর 1টায়। গুলশান কার্যালয়ে হওয়া এই বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে দলের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। এদিকে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্রগণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। সেজন্য বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নামফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরশাসকের পতন হলেও দেশে বিদেশে তাদের দোসররা সক্রিয় রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে গত কয়েকদিন ধরে উস্কানিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই অবস্থায় দেশের চলমান পরিস্থিতি শক্ত হাতে দমন করতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্য পরিহার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা ধৈর্য ধরুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদের স্থান বিএনপিতে নেই। ৩১ দফা কর্মসূচির সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। ফজলে রাব্বি রিপোর্ট। রাজধানীর পল্টন থানার বিজয়নগরের রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন পল্টন থানা ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায়নি। সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন। এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে? আমরা তো আর সরকারে নাই, আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই, আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব। অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। 2022 সালে তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সাথে আলোচনা করে এই আরো 4টি দফাকে বৃদ্ধি করে 31 দফা ঘোষণা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 দফা। আপনারা সকলেই আমাদের ডক্টর মাহাদি আমিন যে 31 দফা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আপনি সকলেই শুনেছেন। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন 31 দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনারা সকলেই কিছুটা হলেও শিখতে পেরেছেন। কর্মশালায় বক্তারা তারেক রহমানের উত্থাপিত 31 দফার বিভিন্ন পয়েন্ট তুলে ধরে বলেন, শুধু শুনলেই হবে না, এগুলো বুঝে জনগণের কাছে তা পৌঁছে দিতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগ সংস্কারের জন্য দেয়া প্রতিবেদনগুলোকে বাস্তবায়নযোগ্য ও ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের সুপারিশ সর্বোচ্চ আদালতের উপর চাপ কমাবে বলে মনে করেন তারা। বাস্তবায়নে সময় লাগলেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার উপর জোর দেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিগত 15 বছরের শাসনামলে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। 24-এর 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়। তারই একটি বিচার বিভাগ সংস্কার কমিশন। আপিল বিভাগের সাবেক সদস্য বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বুধবার প্রধান উপদেষ্টার হাতে সংস্কার প্রতিবেদন তুলে দেয় বিচার বিভাগীয় সংস্কার কমিশন।
352 পৃষ্ঠার প্রতিবেদনে সারসংক্ষেপে 28টি সুপারিশ তুলে ধরা হয়। তাতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা, বিভাগীয় শহরে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ, জেলা আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া সহ একগুচ্ছ সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলো ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এখানে মৌলিকভাবে বেশ অনেকগুলো খুবই জরুরি এবং মৌলিকভাবে বেশ অনেকগুলো বাস্তবায়নযোগ্য, এবং আমি মনে করি যে সংস্কারের স্বার্থে বিচার বিভাগের যেই চলমান সমস্যা সেটা উত্তরণের স্বার্থে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়াও জরুরি। কেউ না কেউ তো শুরু করতে হবে। দীর্ঘদিন যাবৎ সেই ইয়ার পরে তো এই কাজগুলো আর হয়নি, অনেক দিন যাবৎ শুরু হয়েছে। নেক্সট যদি আরেক গভর্নমেন্ট আসে তাহলে তারা এই জিনিসগুলোকে তো আবার যাচাই বাছাই এক্সামিন করে দেখবে। একদম ছুড়ে ফেলে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি পজিটিভলি দেখি এই চেঞ্জগুলো, এবং অবশ্যই বাস্তবায়নযোগ্য, তবে নট ইমিডিয়েটলি, হয়তো একটু সময় লাগবে আর কি, ইট উইল টেক টাইম আর কি। তাদের মতে অষ্টম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও বর্তমান সময়ে তা যথেষ্ট প্রাসঙ্গিক। ঢাকা থেকে বাইরে নিলে এটা অষ্টম সংশোধনীর ইয়া চলে যাবে, কিংবা সুপ্রিম কোর্টের আদেশ। সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত থেকে বারবার বের হয়ে যাচ্ছে না কেন? ফর দ্য নেসেসিটি অফ দ্য পিপল। বিচার করতে এসে যে একটা মানুষ হয়রানির শিকার হচ্ছে, ছোটো ছোটো ম্যাটারে এসে হাইকোর্টে এখানে আপনাকে আইনজীবীর চেম্বারে আসা লাগতেছে, হ্যাঁ এটা আসতে হবে, কিন্তু এই যে অ্যাফিডেভিট করার জন্য এসে একটা মানুষকে 2 দিন 3 দিন থাকা লাগতেছে ঢাকায় এসে, আগাম জামিনের জন্য সব মানুষকে এখানে আসা লাগতেছে। এই ছোটো ছোটো ম্যাটারগুলো কিন্তু একটা চেঞ্জ আনার সুযোগ আছে আমি মনে করি। বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো আপনি অপ্রয়োজনীয়ভাবে আমি মনে করি যে এটাকে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে, এবং মামলার যে আমরা এখানে চাপের কথাটা বলি বিভাগওয়ারি হলে কিন্তু আমি মনে করি মামলা ডিসপোজালের শৃঙ্খলা ফিরে আসবে। অ্যাটর্নি সার্ভিস যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিচার বিভাগের সেপারেট সচিবালয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাটর্নি সার্ভিস করে ওই ওল্ড ওয়াইন নিউ বটল কনসেপ্টে চলে যাবে। জেলার আদালতগুলো জেলায় থাকা উচিত, কারণ উপজেলা ভিত্তিক এখানে গেলে স্থানীয় প্রভাব বলো, রাজনৈতিক প্রভাব বলো, এগুলো কিন্তু আমরা সেই কালচার মুক্ত হতে পারিনি। ওই জায়গায় আমার মনে হয় যে এটা সেট আপিং বা পরিপূর্ণভাবে কাজটা চালু করার এই মধ্যবর্তী সময়গুলোতে অনেক জটিলতা দেখা দিতে পারে। বিচার বিভাগকে আরও কার্যকরী করতে সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার সাধনের উপর জোর দেন এই দুই আইনজীবী। আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর একই অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য চলছে। তেল কিনতে গেলে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে অন্য যে কোনো একটি পণ্য। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা জানান, রমজান সামনে রেখে আরেক দফা দাম বাড়াতেই এমন কৌশল ডিলারদের। দাম বেড়েছে মুরগিরও, কমেছে সবজির দাম। 1 লিটার সয়াবিন তেলের সাথে কিনতে হবে 1 কেজি আটা, মসুর ডাল বা অন্য কোনো পণ্য। এভাবেই ক্রেতাদের সাথে চলছে ঠকবাজি। বিক্রেতারা বলছেন, ডিলারদের থেকে ভোজ্য তেলের সাথে বাধ্যতামূলক অন্য পণ্য কিনতে হচ্ছে তাদের। পুষ্টি বা ফেরেশ এরা বলে দেন, ডিলার যারা এরা বলে সাথে মুসুর ডাল নিতে হইব, আটা নিতে হইব। না, এইটা তো ঠিক না, এইটা তো ঠিক না, একেবারে ঠিক না। এটা বাধ্যবাধকতার কাছে সব কোম্পানিগুলো তাদের ব্যবস্থা নেওয়া উচিত। ডিলার পঞ্চায়েত তেল একটা নিলে 1 কেজি মুসুর ডাল ধরাই দেয়। আপনার দোকানে এত তেল কোত্থেকে আসলো, কিভাবে পেলেন? ডিলার মাঝে কিছু আমরা পাইছি, অল্প কিছু, কিন্তু আমরা এটা সবার কাছ থেকে তেলের লগে আটা দিছি। 5টা আইটেম কিনবো, সেখানে 3টা আইটেমও হয় না আসলে, মানে প্রত্যেকটা জিনিসের এত তুলনামূলক দাম বাড়ছে। মাছের বাজারে সরবরাহ বেশ, বিক্রেতারা বলছেন দাম কমেছে, ভিন্ন মত ক্রেতাদের। নদীর মাছের আমদানি সরবরাহ সবচেয়ে বেশি, মাছের দামও কম, কেজিতে 200-300 টাকা কম। কিসের দাম কমছে? কই, আমি তো দেখলাম না। দেখা গেছে মাছ বেশি হইলে দাম কমে, মাছ যদি কমে যায় তাহলে মাছের দাম বাইরে যায়। দাম বেড়েছে মুরগিরও, কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। আটাশ চাল কেজিতে 2 টাকা কমলেও বাড়তি দাম নাজিরশাইল ও মিনিকেটের।
যে ভাড়া বাড়ছিল ওই বাড়তি অবস্থায় আছে, মোটা চালের রেটটা কিছুটা কমছে। গত সপ্তাহে বয়লার ছিল 185-90, এই সপ্তাহে বেচতেছি আমরা 200 টাকা, কেজিতে 10 টাকা বাড়তি। পাকিস্তানি বিক্রি করছিলাম 300-310, এই সপ্তাহে বেচতেছি 320 টাকা, 330 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম আরও কমেছে। 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামাত ইসলামীর জনসমাবেশে তিনি এসব কথা বলেন। আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সুকৌশলে 54 বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, সরকারেরও উচিত হবে তাদের থামানোর চেষ্টা করা। শুক্রবার বাংলাদেশ সাম্যবাদী দল ML এর আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা অতীতে যে মানুষ হত্যা করেছেন, আবার নতুন করে তিনি অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত। তিনি বলেন, ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বয়ে দেওয়ার জন্য এমন বক্তব্য রাখতে পারেন। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই দায়ী। 6 মাস পর হলেও হাসিনার কণ্ঠে অনুশোচনা নেই বলে জানান তিনি। সাইফুল হক বলেন, সারা দেশে হামলা, আক্রমণ, ভাঙচুর হয়েছে, দেশে এক ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে জানান তিনি। আমরা আমাদের অভ্যুত্থানের অর্জনকে কারো হটকারিতা, কারো বাড়াবাড়ির জন্য আমরা অভ্যুত্থানের অর্জন যেন বিসর্জনে পরিণত না হয়, চোখের মনির মতন করে বুকের পরম ধম মনে করে এটাকে আমাদের রক্ষা করতে হবে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন শুরু করবে কৃষি ও কৃষকদের দিয়ে, বলেছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা গোয়ারি ভাওয়ালিয়া বাজু উচ্চ বিদ্যালয় মাঠে বিরুনিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক সমাবেশে হাসান জাফির তুহিন আরও বলেন, এদেশে কৃষক ও কৃষির উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের সমস্যা থাকবে না, 12 মাস তাদের মুখে হাসি থাকবে। কৃষক দলের সভাপতি বলেন, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এখন গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে যেই ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকতে হবে। শহীদ জিয়ার কারণে, বেগম খালেদা জিয়ার কারণে, তারেক রহমানের কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই বিএনপি। তাই শেখ হাসিনা সুন্দর একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে সাহস পায়নি। এখন এই সরকার যদি একই কারণে যদি বুঝতে পারে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, আর সেই কারণে যদি নির্বাচন না দেয়, আমরা কি বিএনপি নেতা কর্মী এটা মেনে নিতে পারি? সুতরাং ভাইরা, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। শহীদ জিয়ার আদর্শে শহীদদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই।
বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশের কিউমিনে 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। 21শে বইমেলায় চায়না বুক স্টল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এবছরের মে-জুনের মধ্যে কিউমিনে বাংলাদেশিদের চিকিৎসা শুরু হবে। চিকিৎসার খরচ কমানোর বিষয়ে কাজ চলছে, ভিসার ফি কমানো এবং প্রক্রিয়া সহজ করতে কাজ করছে দুই দেশ। এ সময় চীনের রাষ্ট্রদূতের সাথে পরিদর্শনে যাওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার বিষয়ে কাজ করছে চীন। বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটি। এবছরের মে-জুনের মধ্যে চীনের কিউমিনে বাংলাদেশিদের চিকিৎসা শুরু হবে। চিকিৎসার খরচ কমানোর বিষয়ে কাজ চলছে, ভিসার ফি কমানো এবং প্রক্রিয়া সহজ করতে কাজ করছে দুই দেশ। বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশের কিউমিনে 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। চায়না ইতিমধ্যেই 3টা হাসপাতাল ডেজিগনেট করেছে বাংলাদেশের রোগীদের জন্য। এটা দ্রুতই তারা কাজ করছে, যেটা শুনলেন যে কী করে একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে আনা যায়। একই সঙ্গে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকেও চিকিৎসা করার ব্যাপারে তারা কাজ করছে, এটা আপনারা সামনে হয়তো ঘোষণা পাবেন। আমরা জানি যে চায়না আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু এর বাইরেও আসলে আমরা আরও অনেক ফ্রন্টে কাজ করছি। কালচারাল ফ্রন্টে আমরা কাজ করছি। আজকে আমাদের এই চাইনিজ বুক স্টলে আমার আসার পেছনে মূল কারণ উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে পারি যে খুব দ্রুতই আপনারা হয়তো এরকম একটা ঘোষণা পাবেন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে অমর 21শে বইমেলায় দর্শনার্থী পাঠকের উপচে পড়া ভিড়। স্টলে স্টলে পছন্দের বই খুঁজে ব্যস্ত সময় পার করছেন বইপ্রেমীরা। বিক্রি বাড়ায় হাসি ফুটেছে লেখক প্রকাশকের মুখেও। এর আগে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। এবছরের বইমেলার প্রথম শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় বেড়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টল ঘুরে ঘুরে পছন্দের লেখকের বই খুঁজতে ব্যস্ত পাঠকেরা। অনেকের আবার আগ্রহ নতুন বই কিংবা নতুন লেখক নিয়েও। পাঠকের উপচে পড়া ভিড় এবং তাদের হাতে তাদের পছন্দের লেখকদের বই, এটা সত্যি আসলে অনেক সুন্দর একটা বিষয়। শরৎচন্দ্রের বই কেনার ইচ্ছা আছে, হুমায়ুন আহমেদের বই প্রত্যেকবারই বইমেলায় আসলে কেনা হয় আমার। এবছর হচ্ছে ফ্রাইডে আসলাম, দেখি যে সব মানুষ আর মানুষ। তো বাচ্চাদের জন্য কমেডি এরকম বই দেখলাম। এখন এবার অনেক নতুন নতুন প্রকাশনী এসেছে, দেখলাম ভালো ভালো উপন্যাস, ইভেন কবিদের বই উঠছে, নতুন নতুন রাইটার আসছে, তাদের বই এখন পড়বো, দেখা যাক কেমন লিখেছে। দোকানিরা জানালেন, অন্য দিনের তুলনায় বিক্রি বেড়েছে। পাঠকের সমাগম নিয়ে উচ্ছ্বসিত লেখকরাও। তো যদি কেউ টিভি নাটক লিখতে চায়, টিভি নাটক লেখার কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুন জানার জন্য আমার বইটি পড়লে একটা ধারণা পাবে। এবার আমার একটা উপন্যাস আসছে করিডোর। সচরাচর হয় আপনার দেখা যায় যে দ্বৈত প্রেম অথবা ত্রিভুজ প্রেম হয়, এখানে নায়িকা একজন আর নায়ক হচ্ছে 3 জন। পাঠকের সাড়াও ভালো এবং বই কিনছে মানুষ, ভালো লাগছে দেখে। এটা ভিড় বেড়েছে, ভিড়ের সাথে আমাদের বিক্রিও বেড়েছে, তবে আমরা আরো আশা করছি। এর আগে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আয়োজন করা হয় এবারের বইমেলার প্রথম শিশু প্রহর। বইয়ের রাজ্যে ঘোরাফেরা ও কেনাকাটা করে খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি নানা রকম গল্পের বইয়ের প্রতি। অভিভাবকরা বলছেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি তাদের আগ্রহ কমবে। অনেক ধরনের বই দেখলাম, ভালোই লাগলো, কয়েকটা বই কিনেছি। আমি একটু বেশি স্টিকারের বই কিনছি। মিনিও হাসের চানা তা বাসা যে পড়বো, ভূতের বই, ছড়ার বই, এই যে গল্পের বই, তারপরে বড়দের সাথে কিরকম কিভাবে আচরণ করতে হয়, তারপরে ম্যাথের বই, অনেক ধরনের বই থেকেছি, আমি চয়েস করতে পারছি না। তো আসছে আজকে মেয়ের জন্যই আসছে বলা যায়, কারণ ও হচ্ছে বইয়ের ছবি দেখতে খুব পছন্দ করে। ডিভাইস দেখার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু সেটা একটা আসক্তিতে পরিণত হয় এই প্রজন্মের, নতুন প্রজন্মের, এবং এর থেকে বেরিয়ে আসার জন্য বই পাঠের কোনো বিকল্প নাই। গুটি গুটি পায়ে বাবা কিংবা মায়ের হাত ধরে বইমেলায় ঘুরতে আসা শিশুদের পদচারণায় মুখর শিশু চত্বর। বইমেলার এই সুন্দর অভিজ্ঞতা বই পড়ার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকেই নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। ধানমন্ডি ৩২-এ আজও ভাঙচুর, প্রতিবাদ ভারতের। শেখ হাসিনাকে ফেরত প্রশ্নে আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুদ্ধারের আশঙ্কা। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনয় শিল্পী শাওন ও সাবাকে ডিবিতে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।